ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। গণভবনে সকাল 11টায় বিস্তারিত তুলে ধরবেন সরকার প্রধান। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন করেছে আইএমএফ। 2-1 দিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। আসছে বছরেই শেষ হচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুরের অংশের কাজ। চলছে প্ল্যাটফর্ম নির্মাণ, সব স্টেশনে বসছে এটিএম বুথ। পদ্মা সেতুর স্বপ্নজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। এবং অনুসন্ধানী সংবাদ পরিবেশনে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মিলার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতাকে সমর্থন। সকালের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। এছাড়া বড় পর্দায় দর্শকদের ম্যাচ উপভোগের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি সাজিদের কাছে। আসলে অধিনায়ক রশিদ খান কিন্তু আফগানিস্তানকে হয়তো ভালো একটা স্কোর এনে দিয়েছেন। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আমরা দেখলাম 3টা ছক্কা মেরে কিন্তু একটা ভালো স্কোর করেছে। তবে কৃতিত্ব দিতে হয় কিন্তু বাংলাদেশের বোলারদের। বাংলাদেশ শুরু থেকে কিন্তু দারুণ বোলিং করেছিল। মাঝখানে 4টা ওভার পাওয়ার প্লের পর কিন্তু 4 ওভারে তারা একটু সাবলীলভাবে খেলেছিল, রান তুলতে পেরেছিল। তবে ফুল ক্রেডিট গোজ টু দ্য বোলার্স এবং স্পেশালি তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন। উইকেট পেয়েছেন একটি, তবে তিনি যে লাইন লেন্থ মেনটেন করেছেন সেটা কিন্তু নিশ্চিতভাবেই আসলে প্রশংসা পাওয়ার দাবিদার। একই সঙ্গে বলতে হয় রিশাদ হোসেনের কথা। রিশাদ হোসেন এই মুহূর্তে আসলে বাংলাদেশের বলা যায় সবচেয়ে বড় অ্যাসেট বোলিংয়ের, কারণ তিনি আজকের ম্যাচে যেভাবে একের পর এক ব্রেক থ্রু এনে দিয়েছেন। বড় একটা ওপেনিং জুটি করেছিল আফগানিস্তান এবং সেই জুটির পর বাংলাদেশ কিন্তু প্রথম উইকেটটাও কিন্তু পায় রিশাদ হোসেনের কল্যাণে এবং এখন পর্যন্ত বলা যায় যে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু রিশাদ হোসেন। বাংলাদেশের টার্গেটটা 115। আমরা জানি বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় কোনোভাবে, তাহলে বাংলাদেশের কিন্তু সেমিফাইনালে যাওয়ার সমীকরণ টিকে থাকবে না। তবে এই স্কোরটা যদি 13.4 ওভারের আগে বাংলাদেশ টপকে যেতে পারে, তবে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যেতে পারবে। এখন বাংলাদেশ এটা পারবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন। বাংলাদেশের ব্যাটিং কিন্তু অনেক বড় একটা চিন্তার কারণ। ঠিক 1-2 দিন আগেই কিন্তু এই মাঠে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া একটা ম্যাচ খেলেছিল। 148 করেছিল আফগানিস্তান, সেটা কিন্তু চেস ডাউন করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশেরও এই মাঠে 2টো ম্যাচ খেলেছে, 2 ম্যাচে জয় সুখস্মৃতি রয়েছে এবং দুটোই কিন্তু বাংলাদেশ আগে ব্যাট করেছিল। বলতেই হয় যে আসলে যারা আগে ব্যাট করে সেই দলগুলোই কিন্তু এই মাঠে জিতেছে। তবে এরকম উইকেটে কিন্তু ব্যাটিং করে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল এই মাঠে 2টো ম্যাচ খেলেছে। একই সঙ্গে মিরপুর বা আমাদের দেশের উইকেটগুলো কিন্তু কিছুটা সিমিলার সেন্ট ভিনসেন্টের মতো। তবে এই উইকেটে কিছুটা ডিফিকাল্ট আজকে ব্যাট করা, কারণ আমরা দেখেছি খুব বাতাস বইছে এবং বাতাসটা এগেনস্ট দ্য উইন্ডে যখনই ব্যাটসম্যানরা মারতেই শট গিয়েছেন, ক্যাচ দিয়েছেন, আউট হয়েছেন। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক থাকবে এবং প্লেয়ারদেরকে, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কিন্তু আসলে সেটা খেয়াল রেখে ব্যাট করতে হবে। বাংলাদেশের যেটা বলছিলাম যে বাংলাদেশের কিন্তু এখনো সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। এখন বাংলাদেশ সেটা করবে কিনা সেটা অনেক বড় একটা বিষয়। যদিও বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে, আমরা জানি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে বৃষ্টি হলে সমীকরণটা আবারও বদলে যাবে। তবে বাংলাদেশের মূল লক্ষ্যটা কিন্তু এই মুহূর্তে হওয়া উচিত যে এই ম্যাচে একটা জয় তুলে নিয়ে ওয়ার্ল্ড কাপটা একটা হাই নোটে শেষ করা। সেটা করতে হলে কিন্তু ডেফিনেটলি টপ অর্ডার, যেভাবে আজ আফগানিস্তানের 2 ওপেনার ব্যাটিং করেছে, বাংলাদেশকেও কিন্তু ঠিক একইভাবে ওপেনিং জুটিটাকে একটু আজকে ডেলিভার করতে হবে। গত ম্যাচে বাংলাদেশ একটা ভালো স্টার্ট পেয়েছিল এগেনস্ট ইন্ডিয়া, কিন্তু সেটা লম্বা করতে পারেনি। আজকে বাংলাদেশের যে 2 ওপেনার রয়েছে নিশ্চিতভাবেই তারা চাইবেন ওপেনিং জুটিটা কিন্তু একটু বড় করতে। একই সঙ্গে আমরা বলতে চাইবো যে আসলে বাংলাদেশের লক্ষ্যটা, বাংলাদেশ 116 রান এই মাঠে নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু 106 রানও কিন্তু ডিফেন্ড করেছিল এবং বড় একটা জয় পেয়েছিল। তো ডেফিনেটলি বাংলাদেশ এখন কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে এবং সবার কিন্তু মানে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু চাইবে যে কোনোভাবে এই টার্গেটটা টপকে যেত। তো এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সেখানকার দর্শকদের খেলা দেখা নিয়ে উন্মাদনা জানতে সরাসরি চলে যাব তার কাছে। আসলে বাংলাদেশের যে ম্যাচটা কিছু অনুষ্ঠিত হয়েছে, আসলে প্রথম দিকে কিন্তু আমরা এই টিএসসিতে তেমন কোনো মানুষের আনাগোনা আমি দেখিনি, কিন্তু সময় যত গড়িয়েছে বোলাররা যখন অসাধারণ একটা পারফরমেন্স শো করেছে, যদি স্পেশালি আমি বলতে যাই মুস্তাফিজ এবং
তাসকিন আহমেদ, রিশাদ হোসেন তারা যেভাবে বোলিং করেছে, বাংলাদেশকে একটা মানে আফগানিস্তানকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে। মানে আফগানিস্তানের মতো যেই টিমে গুরবাজদের মতো প্লেয়াররা রয়েছেন, তা আসলে তাদেরকে ঘুরিয়ে দিয়ে মাত্র 115 রানে তাদেরকে প্রথম ইনিংসটা শেষ করেছে আফগানিস্তান। সেই জায়গা থেকে আসলে এখন বাংলাদেশের সমর্থকরা যারা আছেন তারা কিন্তু আসলে বড় স্বপ্ন দেখা শুরু করেছে। তারা আসলে মনে করছে, যেমন বাংলাদেশের সামনে যে টার্গেটটা কিন্তু এখন দাঁড়িয়েছে, যেটা হচ্ছে 11 থেকে 13 ওভার 4 বলের মধ্যে কিন্তু বাংলাদেশের এই চেস করতে হবে। তবে ফার্স্ট ইনিংসটা যেভাবে বাংলাদেশ শেষ করেছে, যেই আত্মবিশ্বাসটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, এখন কিন্তু সমর্থকরাও বড় স্বপ্ন দেখতেছে। তারা মনে করছে যে বাংলাদেশ ইজিলি এই টার্গেটটা চেস করবে এবং সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হবে। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বাংলাদেশ দলের সেমিফাইনালের লক্ষ্যে সামনে টার্গেট 116 রানের। সেই খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং তার আগে যুক্ত ছিলাম ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে। ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, সকাল 11টায় গণভবনে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জাতির সামনে তুলে ধরবেন সরকার প্রধান। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গেল শুক্র ও শনিবার নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে 2 দেশের মধ্যে সহযোগিতামূলক 10টি সমঝোতা সই হয়। বাংলাদেশকে দেয়া ঋণের 3য় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 2-1 দিনের মধ্যেই মিলবে আরও 111 কোটি 50 লাখ ডলার, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF সদর দফতরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। সব আলোচনা সমালোচনা থামিয়ে বাংলাদেশকে দেয়া ঋণের 3য় কিস্তির ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী 2 দিনের মধ্যেই 3য় কিস্তির 111 কোটি 50 লাখ ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক। সোমবার বাংলাদেশ সময় সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP-কে দেয়া হয়েছিল চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব। কিন্তু পরিবেশের দূষণ করতে করতে ক্লান্ত সেই স্থাপনাটি এখন নিজেই ICU-তে। লেদার ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ, অকাল বার্ধক্যে পড়ে 700 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা CETP-টি মাত্র 2 বছরে হারিয়েছে এর অর্ধেক সক্ষমতা। তবে আসার কথা, নতুন ব্যবস্থাপনা পরিচালকের হাত ধরে গেল 7 মাসে বদলে গেছে অনেকটাই। তার উন্নয়ন কর্মে আস্থা ট্যানারি মালিকদেরও। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটনে IMF সদর দপ্তরে বৈঠকে বসেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেই জানানো হয় এই সিদ্ধান্তের কথা। ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে IMF-এর দেয়া শর্ত বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি দেখতে গত 24 এপ্রিল ঢাকায় আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল। 8 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন তারা। এতে শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শর্ত বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের 30 জানুয়ারি IMF-এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর 3 দিন পর প্রথম কিস্তিতে 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত 16 ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির 68 কোটি 20 লাখ ডলার। 2026 সাল পর্যন্ত মোট 7টি কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে। দ্বিতীয় কিস্তির পরবর্তীগুলোতে সমান অর্থ থাকার কথা থাকলেও রিজার্ভ আরও কমে যাওয়ার তৃতীয় ও চতুর্থ কিস্তিতে বেশি অর্থ চায় বাংলাদেশ। বেশ কিছু কঠিন শর্তের বাস্তবায়ন ও আগামীতে আরও বড় সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি দেয় সংস্থাটি তৃতীয় কিস্তিতে 68 কোটি ডলারের পরিবর্তে 111 কোটি 50 লাখ ডলার অনুমোদন করেছে।
আইএমএফের দেওয়া ঋণের একটি অংশ জলবায়ু তহবিলের, যা বাংলাদেশকেই প্রথম দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকুক তা চায় সংস্থাটি। এজন্য চতুর্থ কিস্তির জন্য আগামী জুন শেষে নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা $5.34 বিলিয়ন কমিয়ে নির্ধারণ করা হয়েছে $14.76 বিলিয়ন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আসছে বছরেই শেষ হচ্ছে এমআরটির মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে শুরু হয়েছে এই পর্বের সবশেষ অর্থাৎ কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের কাজ। এদিকে প্রতিটি স্টেশনেই কমপক্ষে 5টি করে এটিএম বুথ বসাচ্ছে ডিএমটিসিএল। শিগগিরই ফার্মগেট আর কারওয়ানবাজার স্টেশন প্লাজাও চালুর পরিকল্পনা তাদের। এমআরটি লাইন 6 এখন এই শহরে ভরসার নাম, যা গতি এনেছে নগর জীবনে। এদিকে শেষ প্রান্তে চলছে পরের ধাপের কাজ, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এগিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সবগুলো পিলার। মতিঝিল প্রান্তে এগিয়েছে ভায়াডাক্ট। অন্যদিকে কমলাপুরে দৃশ্যমান হয়েছে মূল স্টেশন, হয়েছে কনকোর্স লেভেলের ঢালাই। কর্তৃপক্ষ বলছে আসছে বছর এই অংশের অবকাঠামো নির্মাণ শতভাগ শেষ হবে। ইতিমধ্যে আমরা একটা স্প্যান ঈদের আগেই ইরেকশন কমপ্লিট করেছি, স্প্যানটি দাঁড় হয়ে গেছে। এরপরে আমরা কমলাপুর স্টেশন ভবনের কনকোর্স লেভেলের একটি অংশ আমরা ঈদের আগের দিন ছাদটি ঢালাই করেছি। এখন পর্যায়ক্রমে বাকি ছাদগুলো কনকোর্স লেভেল ঢালাই হবে, তারপরে উপরের দিকে প্ল্যাটফর্মের স্ল্যাব ঢালাই হবে। 25 সালের মধ্যে সিভিল কংক্রিটিং ওয়ার্কগুলো আমরা শেষ করতে চাচ্ছি। এদিকে প্রতিদিনের যাতায়াতে মেট্রো স্টেশন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। ডিজি বক্সের পর এটিএম বুথ বসেছে স্টেশনে। পর্যায়ক্রমে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংক যুক্ত হবে এই তালিকায়। যাত্রী সুবিধায় বসানো হবে ছোট ছোট দোকান, আর শিগগিরই শুরু হবে ফার্মগেট আর কারওয়ানবাজার স্টেশন প্লাজা ভাড়ার প্রক্রিয়া। প্রত্যেকটি স্টেশনে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপনের ব্যবস্থা নিয়েছি। আমরা স্টেশনগুলোতে অনেক ধরনের কিয়স্ক করবার চিন্তা করেছি, তার প্রভিশন রেখেছি। কিছু কিছু স্টেশনে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রিটেইল শপের সুযোগ রয়েছে। এছাড়া যাত্রী চাপ বিবেচনায় নিয়মিতই সমন্বয় করা হচ্ছে ট্রেনের সময়সূচি। উত্তরা থেকে মতিঝিল এই পথে এখন চলাচলে আস্থার নাম মেট্রো রেল। নতুন নতুন নানা সুবিধা তাতে যুক্ত করছে বাড়তি পালক। তবে এখন অপেক্ষা 2030 সাল। এমআরটির সবগুলো লাইন চালু হলে এই নগরে চলাচলে দুর্ভোগ শব্দটি আর থাকবে না, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নজয়ের বছর পূর্তি আজ। 2 বছর আগে আজকের দিনটিতেই পদ্মা সেতুর উদ্বোধন হয়। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা ধাবিত হয় বিশেষ উচ্চতায়। এখন সড়ক পথের সঙ্গে রেলপথেও নিয়মিত চলছে ট্রেন। তাই দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব। এরই মধ্যে সেতুতে প্রায় 1.25 কোটি যান পারাপারে রাজস্ব আদায় 1700 কোটি টাকা ছুঁই ছুঁই করছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে বেঁধেছে একই সুতোয়। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে। পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালের এই দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরই দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়। আর 2023 সালের 10 অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। এখন উপরতলায় সড়ক পথের সঙ্গে নিচতলায় রেলপথে ট্রেন চলছে রাত দিন। দক্ষিণে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য এবং আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সব সেক্টরেই বড় পরিবর্তন এসেছে। পদ্মা সেতু হতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে, যা আমরা আশা করতে পারি নাই। এই বছরে পদ্মা সেতুর এই পার ওই পার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে। সড়কপথ ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ যুক্ত হতে পেরেছে রাজধানীতে। প্রকল্প শেষ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এখানে এটি মেইনটেনেন্সের কাজও চলমান থাকবে, তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না। সেতু চালুর 2 বছরে প্রায় 1.25 লাখ যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু থেকে 2 বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় 1700 কোটি টাকা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে দেয়া হয়েছিল চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব, কিন্তু পরিবেশের দূষণ করতে করতে ক্লান্ত সেই স্থাপনাটি এখন নিজেই আইসিইউতে। লেদার ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ, অকাল বার্ধক্যে পড়ে 700 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিইটিপিটি মাত্র 2 বছরে হারিয়েছে এর অর্ধেক সক্ষমতা। তবে আসার কথা, নতুন ব্যবস্থাপনা পরিচালকের হাত ধরে গেল 7 মাসে বদলে গেছে অনেকটাই। তার উন্নয়ন কর্মে আস্থা ট্যানারি মালিকদেরও। মরিচা পড়া করুণ দশার যন্ত্রাংশ সবই পরিকল্পিত চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির। অথচ এর উপর ভর করেই হাজারীবাগ থেকে ট্যানারি এলো সাভার। বলা হলো কোনো ক্ষতি হবে না, পাশে বয়ে চলা নদী ধলেশ্বরীর। প্রতিদিন 25,000 ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপির, কিন্তু চালুর মাত্র 2 বছর পর 2019 সালে মূল্যায়ন শেষে লেদার ওয়ার্কিং গ্রুপ জানালো এর সক্ষমতা মাত্র 14,000 ঘনমিটার। আগে আমাদের এখানে হাজারীবাগে থাকালেন বুড়িগঙ্গাকে দূষিত করত, এখন ধলেশ্বরীকে দূষিত করছে। অবস্থা কতটা করুণ আর কিভাবে হয়েছে পরিবেশের দূষণ? গেল অক্টোবর দায়িত্ব নিয়ে এই সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকই জানালেন তার খানিকটা। ক্রম সেপারেশন ইউনিট আমরা চালু করেছি 50%, 4টা ব্লোয়ার চলতো, এখন 16টা ব্লোয়ার চলছে। মোট এখানে 27টা ব্লোয়ার। এখন প্রচুর ব্যাকটেরিয়া উৎপাদন হয়েছে। রেগুলেশন ট্যাঙ্ক আমার ছিল 1টা চালু, এখন আমরা 4টা চালু করেছি। তবে হেলায় পড়ে থাকা যন্ত্রাংশ জোড়া দিয়ে এরই মধ্যে 1.25 কোটি টাকা সাশ্রয় করে চালু করেছেন অচল ফাইন স্কিন। সিইটিপিতে যাওয়ার আগে যেখানে আটকে যায় তরলে থাকা কঠিন বর্জ্য, প্রতি মাসে বিদ্যুৎ বিল কমিয়েছেন 20 থেকে 30 লাখ টাকা। প্রায়োরিটি বেসিসে আমরা কাজগুলো করছি, কারণ ফান্ড ক্রাইসিস আছে। এখন মাসে বিদ্যুৎ বিল আসে 50 লাখ প্লাস, আগে যেটা আসতো 70 থেকে 80 লাখের মতো। আস্থা রাখতে চান উদ্যোক্তারাও, সেবা পেলে সার্ভিস চার্জও বাড়াতে রাজি তারা। এলডব্লিউজি স্ট্যান্ডার্ড করা যায়, তাহলে কিন্তু এখানে ট্যানারি মালিকরা কিন্তু আপনার ইউটিলিটি সার্ভিস বাড়িয়ে দিতে পারে। বছরের পর বছর ধরে এই সিইটিপি নিয়ে কেন এত কথা হচ্ছে? লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকারি 1710 নম্বরের পরীক্ষায় উত্তরণের পথে সিইটিপির খাতায় রয়েছে 300 নম্বর। শর্ত পূরণ না হয় মিলছে না সনদ, অথচ তা পেলেই রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি 5 গুণ বাড়ানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। বর্তমানে যে সিইটিপি আছে সেটি আরও রেকটিফিকেশন আপগ্রেডেশন করার জন্য আপনারা জানেন যে আমাদের পিপিএ অথরিটি আছে, তারা ফিজিবিলিটি স্টাডি শীঘ্রই কার্যক্রম শুরু করবে এবং এই টাকাও আমরা দিচ্ছি। সিইটিপির ভুল তথ্যে আর যেন বিপদে না পড়ে দেশের চামড়া শিল্প, তা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। ইতিমধ্যে অনেক জল খোলা হয়েছে, এটার দায় কে নেবে? নিশ্চয়ই এটা আসলে যে যারা প্রজেক্ট অথরিটি ছিল তাদের এই দায়। বিডার তথ্য, বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা 543টি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র 3টি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর রংপুর বিভাগে গড়ে 30 জন আর দেশে প্রায় 7,000 মানুষ মারা যায় সাপের কামড়ে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তির মৃত্যুর অন্যতম কারণ অসচেতনতা, কুসংস্কার ও সময় মতো হাসপাতালে না নেয়া। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খুব বেশি প্রচারণা না থাকায় এখনও গ্রামাঞ্চলের মানুষ সাপে কাটলে ওঝাকেই বেশি ভরসা মনে করেন। তবে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের সদস্যরা বলছেন জনসচেতনতা বাড়াতে হবে প্রান্তিক পর্যায়ে। একই সাথে রাসেলস ভাইপার নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। 1 নম্বর চিকিৎসা হলো আর বান্ধন হবে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, এখানে কোনো বান্ধন চলবে না। কৃষি শ্রমিকের পাশাপাশি ওঝা রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মোশাররফ হোসেন জানান, বিষাক্ত সাপ কামড়ালে কিভাবে তার চিকিৎসা করতে হয়। হাত কিংবা পা শক্ত করে রশি দিয়ে বেঁধে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিলেও পেটে, মাথায় কিংবা শরীরের অন্য যে কোনো অংশে যেখানে বাঁধার সুযোগ নেই সেই স্থানে সাপ কাটলে কি করতে হবে তার সঠিক জবাব দিতে পারেননি। পেটে কামড়ালে ওটা আমার কোনো বাঁচার মতো কোনো উপায় নেই। বর্ষাকালে আবাদি জমি, খালবিলে পানি বেড়ে যাবার কারণে এবং একই সাথে সাপের আবাসস্থল কমে যাওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে সাপ, এতে করেই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তবে এখনো গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই সাপে কাটলে ওঝার উপর নির্ভরশীল। পর্যাপ্ত প্রচারণা না থাকায় প্রান্তিক পর্যায়ের অধিকাংশ মানুষ জানেন না সাপে কাটলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেয়ার বিকল্প নেই। মানে মাথা ঘুরে পড়ে গেছে, সবাই আমার বাইরের ভিতরে নিয়ে যায়, একটু করে গুনিক নে কি বলে সেগুলো নিয়ে যা, আবার আমাকে ঝাড়াঝাড়ি করলো। গরিব মানুষ আছে, মেডিকেলে যাইবার গেলে তাদের
সমর্থন কুলায় না। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের এই সদস্য জানান, আতঙ্ক কমাতে এবং জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে গ্রামাঞ্চলে। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করা জরুরি। সাপ কেন বাঁচাবো বা সাপে কামড়াইলে কি করতে হবে, এই রিলেটেড যদি আমরা কোনো সচেতনতা কর্মশালাগুলো করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা বাঁচানো সম্ভব হবে। রংপুরের সিভিল সার্জন পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে নয়, সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জানানো হচ্ছে। বেশি প্রচারণাটা কিন্তু ফেসবুকে আসছে বা সোশ্যাল মিডিয়ায় আসছে। আমরা এটাকে এনকাউন্টার করার জন্য এটাকে আমরা স্প্রেড করার চেষ্টা করতেছি। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতি বছর দেশে গড়ে 7,500 মানুষ সাপের কামড়ে মারা যান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কয়েকদিনের প্লাবনের পর কমছে পানি, তাতে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন। এক সপ্তাহের বন্যায় সার্বিক পরিস্থিতি এখনও নিরূপণ না হলেও সুনামগঞ্জে শুধু সড়কের ক্ষতি 700 কোটি টাকার বেশি। এলজিইডি ও সড়ক বিভাগ বলছে, প্রত্যাশিত বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু হবে। বিস্তারিত আমিনুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের একদিকে পাহাড়ে ঢল, অন্যদিকে উজানে ও বৃষ্টি, ভাটিতেও বৃষ্টি, ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয় ঈদের আগের দিন থেকে। সড়ক উপচে হু হু পানি ঢুকে পড়ে সড়ক, গ্রাম সবখানে। কয়েকদিন মহাদুর্ভোগে কেটেছে ঘরবন্দি লোকজনের। 2022 সালের ভয়াবহ বন্যায় বিভীষিকাময় দুঃসময়ের অভিজ্ঞতাকে বিবেচনায় এবার নিজেদের জানমালের ক্ষতি এড়াতে প্রস্তুতি রেখেছিলেন সুনামগঞ্জের মানুষ। তাই প্রবল বেগে ভারতীয় পাহাড়ি ঢল নদী উপচে তীরবর্তী গ্রামগুলোতে ঢুকে পড়লেও কোথাও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। তবে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। স্পষ্ট হয়েছে জেলার কয়েকটি উপজেলার বেহাল সড়কের দৃশ্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি দোয়ারাবাজার উপজেলায়। এখানকার বেশিরভাগ গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চৌচির, উঠে গেছে বিটুমিন, ভেসে গেছে সড়ক ও রাস্তার নিচের মাটি। এতে ভোগান্তি বেড়েছে উপজেলার কয়েক লাখ মানুষের। বন্যায় আমরা লক্ষ্মীপুর টু দোয়ারাবাজার পর্যন্ত আমরা খুবই অবস্থা খারাপ। জাসরিং এর সাথে মনে করেন যে গাড়িতে পড়ে যেতেছি, এরকম মনে করেন অনেক রিস্কের মধ্যে আমরা আসা যাওয়া করি। যদি রাস্তাঘাট খাম না হয়, চলার মতো কোনো জনাই। সিলেট সুনামগঞ্জের যোগাযোগে ছাতকের বিভিন্ন স্থানে সড়কের চিত্র বেহাল। ব্যাপক ভাঙনের মুখে গুরুত্বপূর্ণ সড়কটি। সুরমা সেতুর বিভিন্ন স্থানে অ্যাপ্রোচ ধসে যাওয়ায় টানানো হয়েছে লাল নিশান। দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। পুরোপুরি নিরূপণ করা না গেলেও এবারের বন্যায় জেলার সড়ক খাতে এখন পর্যন্ত 700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মেরামতে বরাদ্দের অপেক্ষায় সড়ক বিভাগ ও এলজিইডি। 120 থেকে 150 কিলো রাস্তা এবং বেশ কিছু স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। এই সকল কাজ করতে গেলে আমাদের কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সব মিলিয়ে আমাদের 250 কোটি টাকার বরাদ্দের প্রয়োজন আর কি। সকল রাস্তাঘাট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থ বরাদ্দের পাশাপাশি সময়েরও প্রয়োজন বলছে দপ্তরগুলো। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠা এই ক্ষত কাটিয়ে উঠতে প্রয়োজন এখন বিশেষ বরাদ্দ। কিন্তু সংস্কার কাজের ধীর গতি থাকলে এই সুফল ভোগ করতে এই জনপদের মানুষের কতদিন সময় লাগবে, সেটি এখন চিন্তার বিষয়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ সদর কুতুবপুর এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্র শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায়। কুতুবপুর এলাকার এক পাশে দিয়ে বয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর বিশম্বরপুর সড়ক, আর অন্য পাশে রয়েছে গ্রামীণ যে ছোট ছোট রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাহাড়ি ঢলের পানিতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এবং এই সুনামগঞ্জের একমাত্র আঞ্চলিক সড়ক যেটি সুনামগঞ্জ তাহিরপুর বিশম্বরপুর সড়ক, এই সড়ক দিয়েই 6টি উপজেলার মানুষ যাতায়াত করেন। এই সড়কের 2টি অংশে আমরা এখন ভাঙন দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানের প্রত্যেকটা অংশ, অর্থাৎ যেখানে বন্যার পানি প্রবাহিত হয়েছে এবং ঢলের পানি প্রবাহিত হয়েছে, সেখানে এরকম ক্ষত দেখা দিয়েছে এবং পুরো সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলার সেই যে নেটওয়ার্কটি ভেঙে পড়েছে। কারণ যত বন্যার পানি কমছে ততই এই চিত্রটা আরও প্রকট আকার ধারণ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গ্রামের রাস্তা থেকে শহরের রাস্তা সহ সমস্ত রাস্তাঘাট অনেকটা এরকমভাবেই ক্ষতি হয়েছে এবং অনেক রাস্তা ওয়াশ আউট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাশেই রয়েছে গ্রামের যে অভ্যন্তরীণ সড়ক, সেই সড়কটি
ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন সেখানে মাটি ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এই সিলেট সুনামগঞ্জ সড়কের মধ্যবর্তী এলাকায় এই সুরমা ব্রিজের অংশের একটা সড়কটি, এটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ঢলে, এবং প্রতিটা এলাকায় যে এলাকায় পাহাড়ি ঢল প্রবাহিত হয়েছে সেই এলাকার সড়ক যোগাযোগকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পাহাড়ি ঢলের পানি। আমরা কথা বলেছিলাম এখানকার এলজিডির সাথে, তারা জানিয়েছে যে তাদের ৩৫০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত সড়কগুলি মেরামত করতে আরও সময় লাগবে এবং ক্ষতির পরিমাণ সড়কেই শুধুমাত্র ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমরা কথা বলেছিলাম রোডস অ্যান্ড হাইওয়ের প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে এই রোডস অ্যান্ড হাইওয়ের 10টি সড়কে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের কুতুবপুর গ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলাম সুনামগঞ্জ থেকে। বর্ষার শুরুতেই পানি বৃদ্ধির সঙ্গে তিস্তায় বেড়েছে ভাঙন, এতে বিপাকে নীলফামারীর প্রায় ১,০০০ পরিবার। সম্প্রতি এক দফা বন্যার পর বেড়ি বাঁধেও ভাঙন দেখা দিয়েছে। শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর, তবে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। জনপদে পানি ঢুকছে হু হু করে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফসলের জমি ও গাছপালা। বর্ষার শুরুতেই তিস্তার পানি বাড়ায় সম্প্রতি নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা বাঁধের প্রায় ২০০ মিটার এলাকা ভেঙে যায়। এতে পানিবন্দী হন ২ শতাধিক পরিবার। পানি নামতে শুরু করলেও ভাঙা বাঁধের সংস্কার না হওয়ায় আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয়দের। এছাড়া একই উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের 2টি এলাকায় চলছে তিস্তার ভাঙন। তীর ভেঙে নদী এখন জনপদের ৫০০ মিটার দূরে। এলাকাবাসী জানান, এবছর ভাঙা বাঁধ সংস্কার না করলে 2টি গ্রামই তলিয়ে যাবে। প্রত্যেক বছর নদী ভাঙে, আমরা উঠে যাই। বন্যা আসে, পানি আসে, নদীর ভয়ে শুন শব্দ মানে ঘুম হয় না। আমরা তো এখন সব সময় আতঙ্কের মধ্যে আছি। এ নিয়ে কোনো আশার বাণী নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা খোঁজখবর রাখতেছি, যেহেতু কোনো ধরনের সমস্যা দেখা দেয় আমাদের জিও বিভাগ মজুত রয়েছে, আমরা কিন্তু তাৎক্ষণিক এটা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডিমলার পূর্ব ছাতনা ইউনিয়নের দুর্গত 3 ও 4 নম্বর ওয়ার্ডে সরকারের গুচ্ছ গ্রামও রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সব বগিতেই যাত্রী ঠাসা, ট্রেন সার্ভিসও লাভজনক, তবুও উল্টো পথে রেলওয়ে। চাহিদা ও পরিকল্পনা থাকার পরও কোনো এক অদৃশ্য কারণে চালু হয়নি স্থায়ী কমিউটার ট্রেন। নানা টালবাহানায় এখন নজর স্পেশাল সার্ভিস বন্ধে। চট্টগ্রাম কক্সবাজার রুটের বাস মালিকদের সুবিধা দিতেই রেল বিভাগের এত আয়োজন। অভিযোগ যাত্রী ব্যবসায়ী সবার। তাদের প্রশ্ন, লাভের সার্ভিস বন্ধ করে রেল কর্তাদের লাভ কি? সে উত্তর খুঁজতে চেষ্টা করেছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। পর্যটক কিংবা কক্সবাজার এক্সপ্রেস যাত্রাপথে দুটো ট্রেনই ভরপুর যাত্রী। প্রতিটি বগিতে যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই নেই। চালু হওয়ার মাত্র কয়েক মাসেই যাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় ও জনপ্রিয় বাহন। এখন রেলওয়ে সবচেয়ে লাভজনক ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। অথচ গুরুত্বপূর্ণ এই রুটে উল্টো পথে চলছে রেলকর্তাদের গাড়ি। বিতর্কিত সিদ্ধান্তে প্রশ্নের মুখে সেবা সংস্থাটি। মূলত 2023 সালের 1 ডিসেম্বর শুরু হয় ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল, কিন্তু উঠানামার বিড়ম্বনায় জোর দাবি উঠে চট্টগ্রাম কক্সবাজার রুটে আলাদা ট্রেন যাত্রা। দাবির মুখে গত 8 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় ঈদ স্পেশাল সার্ভিস, যা অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। তাতেই প্রবল হয় স্থায়ী কমিউটার ট্রেন চালু। অথচ কুরবানির ঈদের আগে উল্টো পথে হাঁটে রেলওয়ে। ইঞ্জিন ও লোকবল সংকট দেখিয়ে গত 30 মে ট্রেনটি বন্ধ করা হয়। সব মহলে সমালোচনার মুখে পিছু হটে সংশ্লিষ্টরা। ঈদুল আজহাকে ঘিরে চলে বিশেষ সার্ভিসটি, তবুও সাধারণ যাত্রীদের খুব কমেনি। তাই সাময়িক পরিস্থিতি সামলাতে মেয়াদ বাড়ে ট্রেন চলাচলের। অথচ এই রেলপথে স্থায়ী সার্ভিসে সম্ভাবনার সূর্য দেখছেন স্টেশন মাস্টার নিজেও। ট্রেনটিতে আপনার যাত্রীর চাহিদা অনেক, আমাদের যে আসন আছে 100% বিক্রি হয়। যাত্রীদের প্রশ্ন, লাভজনক হওয়া সত্ত্বেও কেন স্থায়ী ট্রেন দেওয়া হচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রুটে? কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা ফাইলবন্দি রাখার পর স্পেশাল সার্ভিস বন্ধে এত তোড়জোড়ই বা কেন? অবশ্য এর পেছনে পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে রেলকর্তাদের যোগসাযোগ দেখছেন ব্যবসায়ী ও আন্দোলনকারীরা। এই ট্রেনের মধ্য দিয়ে
চট্টগ্রাম কক্সবাজারে যে ভাড়া ছিল পরিবহন ভাড়া 450 টাকা, সেটা 300 টাকা নেমে আসছে। বাস মালিকগুলো কিন্তু এখন প্রায় এরা কিন্তু সংগঠিত হয়ে গেছে কিভাবে এই ট্রেনটাকে ছলে বলে কৌশলে বন্ধ করা যায়। যে ষড়যন্ত্র চলছে সেটা যদি বাস্তবায়িত হয়, সিভিল সোসাইটির মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নিশ্চয়ই দুর্বার আন্দোলন গড়ে তুলব। কক্সবাজার চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেনটি গত 8 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত আয় করেছে 47,84,556 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি প্রতিবেদনের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তির অনিয়ম দুর্নীতি ইস্যুতে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। এগুলোকে আংশিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ। আহ্বান জানানো হয় রিপোর্ট প্রকাশে আরও সতর্ক হবার। বিপিএস-এর বিবৃতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানায় সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। এবার বাংলাদেশের গণমাধ্যম ইস্যুতে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিপিএস-এর বিবৃতির বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। এ সময় তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের সাংবাদিকদের অনুসন্ধানমূলক কাজের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন করা হয় ম্যাথিউ মিলারকে। জানতে চাওয়া হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। We do support peace and stability in the Indo-Pacific region. That has been a hallmark of our engagement in that region. মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বাংলাদেশ এবং ভারতের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যৌথ বিবৃতির উপর মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশ এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্র সর্বদাই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগ্রহী। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আসন্ন বিতর্ক ঘিরে চলছে ব্যাপক আলোচনা। 90 মিনিটের বিতর্কে ট্রাম্প তার 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে তুলোধুনো করতে পারেন জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কে জনগণের পরিচিত দুই প্রার্থী নিজেদের আবারও নতুন করে চেনানোর সুযোগ পাবেন। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। জনমত জরিপগুলোর মতে এখন পর্যন্ত বাইডেন ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনের আগে নিয়ম মাফিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত হবে ওই বিতর্ক। মুখোমুখি বিতর্কে কিভাবে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট একে অন্যকে ঘায়েল করবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। উভয় প্রার্থী সম্প্রতি বিভিন্ন সমাবেশে
সমাবেশে পরস্পরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গেছেন, বিশেষ করে বয়স নিয়ে। 90 মিনিটের ওই বিতর্কে ট্রাম্প তার 81 বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণের সুযোগ নেবেন বলেই ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বয়সও 78 বছর, তাই বয়স নিয়ে বাইডেনও ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়বেন না বলে মত অনেকের। বিতর্কে বাইডেন ফৌজদারি মামলা ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করবেন বলেও ধারণা করা হচ্ছে। বাইডেন আগেই ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কে জনগণের পরিচিত দুই প্রার্থী নিজেদের আবার নতুন করে চেনানোর সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নির্দলীয় বিতর্ক আয়োজক কমিটি সিপিডি 1988 সাল থেকে নির্বাচনের আগে বিতর্কের আয়োজন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী বৃহস্পতিবার প্রথম বিতর্কের আয়োজন করেছে সিএনএন। দ্বিতীয় বিতর্কের তারিখ নির্ধারিত হয়েছে আগামী 10 সেপ্টেম্বর। ওই বিতর্কের আয়োজন করেছে এবিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতে 2 দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ। গণভবনে সকাল 11টায় বিস্তারিত তুলে ধরবেন সরকার প্রধান। এবং বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন করেছে আইএমএফ। 2-1 দিনের মধ্যেই মিলবে আরও $111.50 কোটি, আশা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।